সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজকে যে খবরটি পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ারকে বড় রকম ধাক্কা দিল ইরান। যে আমেরিকা তার ডিস্ট্রয়ার বা ওয়ারশিপের উপর ভর করে ইরানে আক্রমণ করতে চায়, ইরান তাদের সাথে কি খেলাটা খেলল? আমেরিকা ধীরে ধীরে ইরান যুদ্ধ নিয়ে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ছে। তার এই অস্বস্তিকর পরিস্থিতি আস্তে আস্তে এমন বেগতিক একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে আমেরিকা উঠতে পারছে না। সবাইকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যের আরব ডোম জর্ডান এবার হামলা করে বসেছে সিরিয়াতে। জর্ডান গতকাল রাতে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার ভেতরে। অবাক করা বিষয়, সিরিয়ার সুয়াইদা সীমান্তে জর্ডান বিমান হামলা চালিয়েছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজকে যে খবরটি পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ারকে বড় রকম ধাক্কা দিল ইরান। যে আমেরিকা তার ডিস্ট্রয়ার বা ওয়ারশিপের উপর ভর করে ইরানে আক্রমণ করতে চায়, ইরান তাদের সাথে কি খেলাটা খেলল? পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। আমেরিকা আসলে মূলত এখন ইরানের কাছ থেকে একটি জিনিস চাইছে, সেটি হলো ফেস সেভিং। ফেস সেভিং বোঝেন তো? মুখ রক্ষা। কারণ পৃথিবীর নাম্বার ওয়ান পরাশক্তি, সুপার পাওয়ার, একটি শক্তিহীন বলা যায়। আমেরিকার কাছে ইরান তো খুবই ক্ষুদ্র, তার কাছে পরাজিত হবে এটা কেউ মেনে নেবে এটা ভাবা যায় না। ডোনাল্ড ট্রাম্পের আগামী মধ্যবর্তী নির্বাচন তার জন্য সবচেয়ে বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে তিনি বাঁচতে চান। আমেরিকার ইস্টাবলিশমেন্ট আমেরিকার ইজ্জত ফিরিয়ে আনার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে যে কোনোভাবে ইজ্জত ফিরিয়ে আপনি বাঁচার চেষ্টা করেন। দর্শক, ঘটেছে কি আমি বলি আপনাদের মনে থাকার কথা, 2020 সালের দিকে একটি মার্কিন ডিস্ট্রয়ার ঢুকে পড়ে সাউথ চায়না জোনে। হঠাৎ করে সেই ডিস্ট্রয়ারটি কোনো কাজ করে না, অন্ধ হয়ে যায়। তার পুরো সিস্টেম হঠাৎ করে শাটডাউন হয়ে যায়। তখন এটার সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধ বিমান বা আদার যে বিষয়গুলো থাকে সেগুলো একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটার ক্রুরা, সেলাররা মৃত্যুর অপেক্ষা গুনতে থাকে। তারপর একটি বার্তা আসে আমেরিকার জন্য, হেই আমেরিকা, তুমি ইরানের জলসীমায় তুমি চীনের জলসীমায় প্রবেশ করেছো, বের হয়ে যাও। যখনই সেই জাহাজটি জলসীমা থেকে বেরিয়ে যায়, সব সিস্টেম আবার অন হয়ে যায়। আমেরিকা বোঝে নাই আসলে কি একটা হয়ে গেল, কি ঘটে গেল। চীন কি করলো আমেরিকার সাথে? 2020 সাল, এখন 2026, আজকে 2 মে, 26 সালের আজকে 2 তারিখ মে মাসের। মার্কিন যুদ্ধজাহাজ, বেশ কিছু যুদ্ধজাহাজ এসছে, আপনারা জানেন, হরমুজ প্রণালী অবরোধ করে রেখে, এবং এখানে বিশাল বাজেট ব্যয় করে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার দায়িত্ব নিয়েছে আমেরিকা। আর ইরান তার নাকের ডগা দিয়ে কিভাবে তার রপ্তানি আর তেল বা গ্যাস রপ্তানি চালিয়ে যাচ্ছে সেই খবরটি আপনাদের দেবো আজকে। মানে আমেরিকাকে পুরো বোকা বানিয়ে কি করছে ইরান দেখেন। প্রথম, গালফ কান্ট্রির ওখান থেকে, মানে গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার এগিয়ে আসে ইরানের দিকে। টার্গেট, তারা ইরানে হামলা করবে। তো ইতিমধ্যে আরবে মার্কিন রসদ বাড়ছে, অস্ত্র বাড়ছে, কমান্ডো বাড়ছে, সেনা বাড়ছে, সব প্রযুক্তি আরবে এবং ইসরায়েলে আমেরিকা জড়ো করছে। কারণ আলোচনায় সমাপ্তি না হলে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটা কতদিনের জন্য কেউ জানে না, বাট যুদ্ধ একটা হবে। সেভাবে সকল প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, ইসরায়েল, গালফ কান্ট্রি। এই তথ্য তো ইরান প্রতিনিয়ত জানে, তাই তো? তো গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার ইউএসএস হেগেন্স এগিয়ে আসে ইরানের জলরাশির দিকে। হঠাৎ করে এটার মধ্যে থাকে প্রায় 300-র অধিক সেলার। হঠাৎ করে এটা অন্ধ হয়ে যায়। অন্ধ মানে কোনো কাজ করে না, টোটাল সিস্টেম অফ হয়ে যায়। বলা হয় এটার বিদ্যুৎ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। সাগরে এটা টলমল করে ভাসতে থাকে, না ডানে না বামে, না সামনে না পিছনে, স্রোতের সাথে ভাসতে শুরু করে। এবং এই গাইডেড ডিস্ট্রয়ারটি বুঝতে পারে যে এটা আক্রান্ত হয়ে গেছে। এটার ভেতরে যে 300 সেলর থাকে তারা কান্নাকাটি শুরু করে দেয়, ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা শুরু করে দেয়, এবং তারা বুঝতে পারে তাদের উপর একটা বড় আক্রমণ হয়েছে বা আক্রমণ হতে যাচ্ছে। তাদের প্রাণে বাঁচার আর কোনো সুযোগ নেই। এই মুহূর্তে কি করবে তারা? কোনোভাবেই তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে না, যেহেতু এই রণতরী বা ডিস্ট্রয়ার বা ওয়ারশিপ সিস্টেমগুলোতে যদি বিদ্যুৎ ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অকেজো হয়ে যায়, পুরো সিস্টেম কাজ করে না। তো ডিস্ট্রয়ারটি তখন কি করবে বুঝতে পারে না। কয়েক ঘন্টার জন্য একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় ইউএসএস হেগেন্সে, এবং যারা এটার মধ্যে ছিল, ফাইটার, নাবিক, ক্রু, আমরা যাদেরকে বলছি সেলার, তারা ধরে নেয় তারা আর বাঁচবে না।
এই অথই সাগরে এটা যখন অকেজো হয়ে যায় এবং এটা যখন কোনো কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারছে না, কোনো সিস্টেমকে সংকেত দিতে পারছে না এবং এখান থেকে কোনো কিছু করার সুযোগ হচ্ছে না, একটা কলা গাছের মতো দাঁড়িয়ে থাকে সাগরে আর পানির স্রোতের সাথে ভাসতে থাকে, কখনো ডানে কখনো বামে, কখনো সামনে কখনো পেছনে। তো এই সময়টিতে তারা কি করবে বুঝে উঠতে পারে না। কয়েক ঘন্টা পর হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এরপর তাদের কাছে একটা বিশেষ সংকেত আসে, আউট, চলে যাও। ইউএসএস হেগেন্স গাইডেড ডিস্ট্রয়ারটি দ্রুত সেখান থেকে পেছনে কেটে পড়ে। তারা বুঝতে পারে অল্পের জন্য তাদের জীবনটা রক্ষা হয়েছে বা তাদেরকে কেউ দয়া করেছে। এখন বলেন, কে করেছে কাজটি, কে করতে পারে? সরকারি খাতায় আসামির নাম নাই, সন্দেহভাজন আছে, কিন্তু প্রমাণিত শত্রুকে বলা যাচ্ছে না। অর্থাৎ আমেরিকার এই পাওয়ারফুল ডিস্ট্রয়ারের সাথে একটা খেলা খেলে দিয়েছে ইরান। ইরান তারা বারবারই বলছে না যে আমাদের কাছে যে কার্ড আছে, আমরা তোমাদের হরমুজ প্রণালীতে তোমাদের ডিস্ট্রয়ার, তোমাদের ওয়ারশিপ, রণতরের সাথে কি খেলা খেলবো তোমরা কল্পনাই করতে পারো না। তোমরা যে ইরানের সাথে লড়তে এসেছো সেই ইরান সম্পর্কে তোমরা ধারণা না নিয়ে এসেছো। তোমরা জানোই না কি করতে পারে তোমাদের সাথে ইরান। এখন পর্যন্ত ইরান যে চুপ আছে, তোমরা হরমুজে ব্লকেট করে রাখছো, ইরান যে চুপ, এটার মূল কারণ হলো ইরান তোমাদেরকে এখনো ছাড় দিচ্ছে, সুযোগ দিচ্ছে পেছনে ফিরে যাবার জন্য, নতুবা তোমাদেরকে এতক্ষণ এখান থেকে পালাতে হতো। ইরান বলছে তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হরমুজ প্রণালী থেকে দ্রুত কেটে পড়ো। যদি কেটে না পড়ো শীঘ্রই আমরা তোমাদের উপর স্ট্রাইক চালাবো। মার্কিন মেরিন সেনা, মার্কিন কমান্ডো, মার্কিন নেভিকে ইরান বলছে দ্রুত হরমুজ থেকে কেটে পড়ো। যদি কেটে না পড়ো তোমাদের উপর বড় স্ট্রাইক চালাচ্ছি আমরা। ইরান আমেরিকাকে থ্রেট দিচ্ছে। বুঝতে পারছেন আমেরিকা কোন চিপায় পড়ছে? একদিকে তাদের পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক গাইডেড ডিস্ট্রয়ার ইরানের জলসীমায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল, কিন্তু কেউ প্রমাণ জানে না কোত্থেকে আক্রমণ। এটিকে বলে ইএনপিএস হামলা। অর্থাৎ ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বা কোনো সফটওয়্যারগত বা কোনো ইন্টারনেটের, এখন তো পুরো পৃথিবী ইন্টারনেট চলে, একটা লিফটও ইন্টারনেটে চলে। সাইবার অ্যাটাক, কত রকম শব্দ আমরা বলি না। একটা সময় আপনাদের মনে আছে, ইসরায়েল ইরানের বিভিন্ন পানি শোধনাগার, বিদ্যুৎ ব্যবস্থা, তাদের পেট্রোল পাম্প, তাদের পারমাণবিক প্রকল্প অকেজো করে দিত ইসরায়েল। তাদের পারমাণবিক প্রকল্পের মধ্যে হঠাৎ করে শর্ট সার্কিট আগুন ধরে যেত, অটোমেটিক ইসরায়েল সফটওয়্যারে খেলতো বা সাইবার অ্যাটাক চালাতো, বিভিন্ন এনপিএস অ্যাটাক চালাতো, চালিয়ে দিত মানে উল্টা করে। পাওয়ার পাম্প, তাদের পাওয়ার যেখান থেকে তেল নেওয়া হয়, কি পাওয়ার তো না, সেটি পেট্রোল পাম্প, এগুলো অকেজো করে দিত। মনে আছে আপনাদের? আজকে সেই ইরান আমেরিকাকে অন্ধ করে দিচ্ছে, আমেরিকাকে অকেজো করে দিচ্ছে। কল্পনা করেন কোথায় চলে গেছে ইরান। বাংলাদেশে মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। আমি বাংলাদেশের কয়েকটা সফলতার গল্প বলে আপনাদের খুব ভালো লাগবে। গত 54 বছর বাংলাদেশ বিশাল বিশাল কিছু অ্যাটাক করেছে। এর মধ্যে একটি হলো চেতনার অ্যাটাক। এখন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে ফজা পাগলারা 71 ছাড়া কোনো শব্দ উচ্চারণ করার সাহসই পায় না, শব্দ খুঁজেই পায় না। এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছু নেতা 71 রাজাকার মুক্তিযুদ্ধের বাইরে একটা শব্দ উচ্চারণ করার ভাষা খুঁজে পায় না। পৃথিবী কোথায় চলে গেছে যে মিসাইল ড্রোন অ্যাটাক চালাচ্ছে না, একটা জাহাজ পানিতে চলছে, কোনো বিদ্যুৎ লাইন নেই, কিছু নেই, কিন্তু সিস্টেম কতভাবে এটাকে অকেজো করে দিচ্ছে। আগামীর পৃথিবী কত বড় চ্যালেঞ্জিং বুঝতে পারছেন? তলোয়ার। আমেরিকা ধীরে ধীরে ইরান যুদ্ধ নিয়ে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ছে। তার এই অস্বস্তিকর পরিস্থিতি আস্তে আস্তে এমন বেগতিক একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে আমেরিকা উঠতে পারছে না। চীনের 5টা কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, 5টা পেট্রোকেমিক্যাল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, কারণ এই কোম্পানিগুলো ইরানের কাছ থেকে তেল কিনত। ইরানের কাছ থেকে তেল কেনার অপরাধে এই নিষেধাজ্ঞা যে আমেরিকা দিয়েছে, তার বিরুদ্ধে চীন তার ইতিহাসে এই প্রথম একটা পদক্ষেপ নিচ্ছে। যেই পদক্ষেপটা খুব শীঘ্রই, অদূর ভবিষ্যতে বলা ঠিক হবে না, খুব শীঘ্রই আমেরিকার এই যে নিষেধাজ্ঞার ভয়, নিষেধাজ্ঞার যে তার শক্তি, এটাকে খর্ব করবে। আর আমেরিকার এই নিষেধাজ্ঞার শক্তিকে যদি খর্ব করতে পারে, তাহলে আমেরিকার সারা বিশ্বকে ভয় দেখিয়ে, বিভিন্ন দেশকে ভয় দেখিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে, নিষেধাজ্ঞার চাপে ফেলে যে তার স্বার্থ আদায় করতো, সেটা আর করতে পারবে না। এজন্য চীনের এই পদক্ষেপটা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ, এবং এই পদক্ষেপের জন্য চীন বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছে। আমেরিকা নিষেধাজ্ঞা দেয় সব দেশের উপরে,
যেই দেশ আমেরিকার কোনো কথা শোনে না তার উপরে নিষেধাজ্ঞা দেয়, কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেয়, বিভিন্ন সংস্থার উপরে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা না মানলে অন্য দেশের কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেয়। যেমন ধরেন আপনার বাংলাদেশের কোনো একটা কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল যে এই কোম্পানির, যদি এই কোম্পানিকে আমি নিষেধাজ্ঞা দিলাম এ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আপনার বাংলাদেশের ব্যাংক, প্রাইভেট এবং সরকারি ব্যাংক, পরের দিন বলবে ভাই আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, কারণ তোমার উপরে আমেরিকান নিষেধাজ্ঞা আছে। আমেরিকান নিষেধাজ্ঞা আছে, আপনার দেশের ব্যাংক বলবে না আমি এটা দিতে পারবো না। আপনি সরকারের কাছে যাবেন, বাণিজ্য মন্ত্রণালয়ে যাবেন, বলবেন না আমি আসলে কিছু করতে পারবো না, তোমার উপরে নিষেধাজ্ঞা আছে। হয়তো সে বলবে যে সর্বোচ্চ আমি করতে পারি, আমেরিকার কাছে রিকোয়েস্ট করতে পারি যে নিষেধাজ্ঞাটা যেন তোমার কাছ থেকে উঠিয়ে নেয়। এটা হচ্ছে মোটামুটি আজ পর্যন্ত আমেরিকার নিষেধাজ্ঞায় পড়া সবগুলো কোম্পানি বা সবগুলো দেশের সিনারিও। কিন্তু চীন এখান থেকে ভিন্ন একটা সিনারিওতে গেছে, ভিন্ন একটা স্টেপে গেছে। এই স্টেপের জন্য সে বহু বছর ধরে তার রুলস, রেগুলেশন, আইন, বিভিন্ন জিনিসের পরিবর্তন নিয়ে এসে তারপরে সে এই অ্যাকশনে যাচ্ছে। জাস্ট গতকালকে এটা চীনের ইতিহাসে প্রথম। এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। তবে যেহেতু বর্তমানে হচ্ছে ইরান পরিস্থিতি এখনো পর্যন্ত ভোলাটাইল এবং সেখানে যুদ্ধ পরিস্থিতি শেষ হয় নাই, সেটা নিয়েও কিছু আলোচনা করব যে ইরানের সর্বশেষ অবস্থা কি, সেখানে কি হচ্ছে এবং এই মধ্যপ্রাচ্য নিয়ে আমরা সর্বশেষ কি জানি। মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাগুলো হচ্ছে এখনো পর্যন্ত আমেরিকা 48টি জাহাজকে হরমুজ প্রণালী থেকে ফেরত পাঠিয়েছে। তার চেয়েও বড় ঘটনা হচ্ছে ইরানের কয়েক ডজন বোট, স্পিড বোট বলতে পারেন, সেটাকে আপনি মানবহীন নৌযান বলতে পারেন, যেই নৌযানগুলো থেকে সে মিসাইল নিক্ষেপ করতে পারে, এরকম কয়েক ডজন মানে হচ্ছে 100 কাছাকাছি হতে পারে বা 100 একটু বেশিও হতে পারে, ছোট ছোট জাহাজ, স্পিড বোট, যেগুলো দিয়ে সে আক্রমণ করতে পারে। যেটা গতকালকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত বলেছেন যে হচ্ছে আমরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলছি, আমেরিকার সেনাপ্রধান পর্যন্ত বলেছেন যে আমরা ইরানের নৌ সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে পারিনি। তার কাছে কয়েকশো এরকম বোট আছে বা কয়েক হাজার আছে যেগুলো দিয়ে সে পুরো হরমুজ প্রণালীতে তাণ্ডব চালাতে পারে। সেরকম জাহাজ বা সেরকম বোটগুলো প্রায় 100-র উপরে বোট একত্রে সে হরমুজ প্রণালীর যে হরমুজ দ্বীপ আছে সেই দ্বীপের পাশে ঘোরাঘুরি করছে, সেটা স্যাটেলাইট চিত্র দেখা গেছে। এই পরিস্থিতিতে আমেরিকা আক্রমণ করতে পারবে না। আমেরিকা যেরকম তার নৌবহর নিয়ে হচ্ছে এই হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগরে ব্যাপক পরিমাণে হচ্ছে মহড়া দিচ্ছে, ইরানও তার যে নৌ সক্ষমতা আছে সেটাতে মহড়া দিচ্ছে। আমেরিকার নৌ সক্ষমতা দিয়ে সে ঠেকিয়ে দিচ্ছে, ইরানের নৌ সক্ষমতা দিয়ে সে আক্রমণ করতে পারছে। এটা করছে। এরপরে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ হয়েছে এই ইউরোপের কয়েকটা দেশের প্রধানদের সাথে, এই ইউরোপের কয়েকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। এবং এখানে ইউরোপ যেহেতু আসলো সেজন্য একটু বলি, আমেরিকা এই ইউরোপের গুরুত্বপূর্ণ তার যে ঘাঁটি জার্মানি থেকে সে তার সৈন্য তুলে নেবে, 5000 সৈন্য তুলে নেবে। জার্মানিতে প্রায় 50,000-এর বেশি সৈন্য আছে, 5000 তুলে নিলে কি হবে প্রশ্ন? 50,000-এর বেশি সৈন্য আছে, যেখান থেকে 5000 নিলেই কি, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু এটার একটা সিম্বলিক অর্থ আছে। সিম্বলিক অর্থটা হচ্ছে আমেরিকা তার ইউরোপের মিত্র দেশগুলোকে এখন আর ততটা বিশ্বাস করে না যতটা সে এর আগে বিশ্বাস করতো, অথবা ততটা তাদেরকে এখন আর সে নিরাপত্তা নিশ্চিত করবে না যতটা সে আগে করত। এই যে অবস্থা, এই অবস্থাটা ইউরোপকে ভাবাচ্ছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমরা তো এটা জানতাম যে আমেরিকা আস্তে আস্তে এখান থেকে তার সৈন্য সরাবে এবং আমেরিকা আমাদেরকে যে নিরাপত্তাটা দিত সেই নিরাপত্তাটা এখন আর দিবে না, যে কারণে আমরা ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে একত্রে এই ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি এবং সেটার জন্য কাজ করছি। কি, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইউক্রেন যুদ্ধ। তার ইউক্রেন যুদ্ধ আগে শেষ করতে হবে, তারপরে হচ্ছে সে তার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে। এখন এই ইউক্রেন যুদ্ধে গত 1.5 বছরে ইউক্রেনের প্রেসিডেন্টকে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের মুখের উপরে ছেড়ে দিয়েছিল। ইউরোপের প্রেসিডেন্ট সেখানে গিয়ে সেখান থেকে কোনো মতে হচ্ছে বেঁচে আসছে। এখন এই যে 1.5 বছর ইউরোপ তাকে ছেড়ে দিয়েছে, সেও ট্রাম্পের কাছে গিয়েছে, মনে করেছে যে হ্যাঁ ট্রাম্প যেভাবে বলেছিল, আমেরিকা যেভাবে বলেছে সেভাবে হচ্ছে একটা তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হবে রাশিয়ার সাথে। কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। ট্রাম্প এটা নিয়ে কোনো এক পাও সামনে আগাতে পারেনি এখনো পর্যন্ত। শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে, সেটা হচ্ছে ইউক্রেনকে আমি আর অস্ত্র দিব না। অর্থাৎ যার কাছে সে বাঁচতে গিয়েছে সে শত্রুর মুখে ফেলেছে ইউক্রেনকে, রাশিয়ার মুখে ফেলেছে যে তোমাকে আমি আর অস্ত্র দেবো না, তুমি যা ইচ্ছা করো। এখন সেই ইউক্রেনও ইউরোপীয় দেশগুলোর সাথে ভাবছে যে হ্যাঁ আমার যুদ্ধ বন্ধ করার জন্য এখন আর আমেরিকার দরজায় ধর্ণা ধরার মতো কোনো পরিস্থিতি নাই, ধর্ণা ধরলে কাজ হবে না, বরং আমি ইউরোপীয় দেশগুলোর সাথে নিজস্বভাবে কাজ করব। সেই ক্ষেত্রে তুরস্ক একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। এটা ইউক্রেনের রাষ্ট্রপতির অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউরোপ এবং তুরস্ককে নিয়ে আমি এই
রাশিয়া যুদ্ধ থেকে আগে বের হব। এখন ইউরোপ রাশিয়া যুদ্ধ থেকে বের হওয়ার পরে তার অস্ত্র দরকার হবে, অস্ত্রের জন্য তার অস্ত্র তৈরিকারক কোম্পানির দরকার হবে, অস্ত্র তৈরিকারক কোম্পানির জন্য তার কম খরচে অস্ত্র তৈরি করতে পারবে এরকম দেশের দরকার হবে। সেরকম দেশ হচ্ছে চীন। কিন্তু এই চীনকে 2021-22-23 সালে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন। এখন এই চীনে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, বারবার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। চীন বারবার ইউরোপীয় ইউনিয়নকে বলছে যে তুমি যে নিষেধাজ্ঞা দিচ্ছ এটা আমার চেয়ে বেশি, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো উপায় নাই। আসলে দেখুন, এখানে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু আসছে, একটু বলে নিই। বিশ্বের তেল মধ্যপ্রাচ্যে, স্বর্ণ আফ্রিকায়, তারপরে হচ্ছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সেগুলোর একটা বড় অংশ হচ্ছে মধ্য এশিয়ায়। জাস্ট বড় আকারে বললাম, যে জিনিসগুলোর উপরে ভিত্তি করে বিশ্বের অর্থনীতি চলে মাটির নিচের সম্পদ। আল্লাহ মাটির নিচে দিয়ে রাখছে যে এই আমার বান্দারা, তোমরা এখান থেকে উত্তোলন করে আস্তে আস্তে তোমাদের চাহিদা পূরণ করো। কোথায় কোথায়? ইউরোপের বাইরে সব জায়গায়, মানে বর্তমান ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের মূল কেন্দ্র যে জায়গাটা, ওইটার বাইরে সব জায়গায়। ওই একেবারে আপনি উত্তরে চলে যান নরওয়েতে, দেখবেন যে সেখানে হচ্ছে তার কি বলে গ্যাস আছে। তারপরে হচ্ছে আপনি এই রাশিয়ায় চলে আসেন, আছে, ইউক্রেনে চলে আসেন, আছে, কিন্তু ইউরোপের মধ্যে নেই। যদি ওইভাবে ধরা হয় তাহলে বলতে পারেন যে একটা সবাইকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যের আরব ডোম জর্ডান এবার হামলা করে বসেছে সিরিয়াতে। জর্ডান গতকাল রাতে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার ভেতরে। অবাক করা বিষয়, সিরিয়ার সুয়াইদা সীমান্তে জর্ডান বিমান হামলা চালিয়েছে। কেন বিমান হামলা চালিয়েছে? জর্ডান দাবি করছে এই সীমান্ত দিয়ে জর্ডানের ভেতরে অস্ত্র প্রবেশ করছিল এবং মাদক প্রবেশ করার অভিযোগ করেছে জর্ডান। যেই জর্ডান ইরান আমেরিকা যুদ্ধে সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, ইরানের মিসাইলগুলোকে যারা ভূপাতিত করেছিল, অন্যদিকে জর্ডানের আকাশ সীমা ব্যবহারের সময় ইসরায়েলের বিমানকে কোনো বাধা দেয়নি, সেই জর্ডান যাদেরকে সাম্প্রতিক সময়ে কখনো ইসরায়েলের বিরুদ্ধে একটু শব্দ করতে দেখা যায়নি, সেই জর্ডান হঠাৎ করে কোথা থেকে এই শক্তি পেল, কার হুকুমে, কার নির্দেশে, কার গ্রিন সিগন্যালে সিরিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালালো? সাম্প্রতিক সময়ে জর্ডানের এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক, উস্কানিমূলক। সিরিয়া হয়তোবা জর্ডানের এই জবাবটি এখনই দিবে না, কিন্তু যদি সিরিয়ার সরকারের সাথে কোঅর্ডিনেশন ছাড়া এই ধরনের একটি ঘটনা ঘটে থাকে, সেটার জবাব দেওয়ার ক্ষমতা সিরিয়ার সরকারের রয়েছে। সিরিয়ার এবং জর্ডানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সুয়াইদা নামে একটি প্রদেশ আছে, যেই প্রদেশে কুয়ান্তারা নামক এলাকাটা এখনো ইসরায়েল দখল করে রেখেছে। এই জায়গায় মূলত ইসরায়েলের কন্ট্রোল অনেক বেশি, যে কারণে সিরিয়ার সেনাবাহিনী অ্যাক্টিভলি এই সীমান্তের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই জায়গায় ইসরায়েলি সেনারা তাদের কিছু পজিশন থাকায় সিরিয়ান সেনারা যখনই এই সীমান্তের দিকে অগ্রসর হয়, তখনই ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়, বোম্বিং করে। সিরিয়া অত্যন্ত ধৈর্যের সাথে তাদের দেশের সীমান্তগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে সিরিয়া তুরস্ক সীমান্ত, ইরাক সীমান্ত এবং কুর্দিদের কাছ থেকে সবগুলো সীমান্তের দায়িত্ব নিয়েছে। অল্প একটু জায়গা বাকি আছে, সেটা হলো সুয়াইদা প্রদেশ, যেই জায়গাটায় দ্রুজরা এখনো কিছু জায়গা দখল করে রেখেছে। সিরিয়া চেষ্টা করছে দ্রুজদের কাছ থেকে এই জায়গাটা উদ্ধার করার জন্য। ঠিক এই জায়গাটাতেই কিন্তু জর্ডানের বিমান হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে এই জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হয়তো কোনো গেরিলারা অস্ত্রের চোরাচালান করতে পারে, ফিলিস্তিনিদেরকে এই অস্ত্র দেওয়া হতে পারে, কারণ জর্ডানের সাথেই ফিলিস্তিনের সীমান্ত, এবং ফিলিস্তিনে যেন কোনো অস্ত্র প্রবেশ না করে সে কারণে ইসরায়েলের গ্রিন সিগন্যালে জর্ডান এই কাজ করে থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ কিছু আপডেট জানাই। 1 নম্বর আপডেট, ইরান আমেরিকার মধ্যে নতুন করে কোনো আলোচনা শুরু হয়নি, তবে ইরান বলেছে আমেরিকা যদি তাদের উপর থেকে অবরোধ তুলে নেয় এবং তাদের সাথে একটি স্থায়ী শান্তি চুক্তি করে, তাহলে তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলাপ করতে পারে, তার আগে নয়। অর্থাৎ ইরান গ্যারান্টি চাচ্ছে আমেরিকাকে আগে, ইরানকে আর কোনো হামলা করা হবে না, ইরানের টাকা পয়সাগুলো ছাড় দেওয়া হবে, ইরানের উপর নৌ অবরোধ তুলে নেওয়া হবে, ইরানের এবং আশেপাশের দেশগুলো থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হবে। এইরকম 8টি দাবি নিয়ে যদি আমেরিকা ইরানের সাথে একটা পার্মানেন্ট পিস ট্রিটি করে, শান্তি চুক্তি করে, তাহলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার দরজা খুলবে। কিন্তু ইরান বলেনি যে তারা পরমাণু কর্মসূচি ত্যাগ করবে। ইরান এমন একটা শর্ত দিয়েছে, আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করতে চায়, আগে ইরানের সাথে একটা পার্মানেন্ট চুক্তি করতে হবে। এইভাবে ইরান বলটি এখন আমেরিকান কোর্টের দিকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে নতুন করে অস্থিরতা দেখা যাচ্ছে সুদানের রাজধানী খার্তুমে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে আমিরাতের মদতপুষ্ট বাহিনী আরএসএফ, এবং খার্তুমে এই ড্রোন হামলায় প্রায় 5 জন সুদানি নাগরিক নিহত হয়েছে। সুদানের রাজধানী খার্তুম এর আগে
আরএসএফ বাহিনীর দখলে ছিল অনেকটা অংশ, কিন্তু গত 2 বছরে খার্তুম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমিরাতি বাহিনীকে, কিন্তু তারা আবারও খার্তুমের দিকে আসার পরিকল্পনা করছে। এই ড্রোন হামলা তার পূর্বাভাস। অন্যদিকে জর্ডান ফ্রন্টে তুমুল লড়াই চলছে ইসরায়েলের সাথে হিজবুল্লাহ। সেখানে হিজবুল্লাহ যেমন ইসরায়েলি বিভিন্ন পজিশনে হামলা করছে, ইসরায়েলও হিজবুল্লাহর উপর ড্রোন হামলা চালাচ্ছে। তবে গতকাল লেবাননের গেরিলা বাহিনীর এয়ার ডিফেন্স ইসরায়েলের একটি হারমেস 450 মডেলের ড্রোনকে ভূপাতিত করেছে। সাম্প্রতিক সময়ে এটি আরেকটি বড় আকারের ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। লেবানন ফ্রন্টের উত্তেজনার কারণে ইরানের সাথে যে কোনো সময় একটা যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে ইরানের বিরুদ্ধে কি আরেকটি যুদ্ধ হতে পারে, আপনি কি ইরানের বিরুদ্ধে কোনো নতুন হামলার ঘোষণা দিতে পারেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে অবশ্যই এমন একটা সম্ভাবনা রয়েছে যে ইরানের বিরুদ্ধে আমি আবারও হামলা করার অর্ডার দিতে পারি। এইরকম একটা পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্য প্রত্যেকটা দিন অত্যন্ত টান টান উত্তেজনার মধ্যে যাচ্ছে এবং হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে। হরমুজ প্রণালীতে যেমন ইরানের বিরুদ্ধে আমেরিকার অবরোধ রয়েছে, আবার ইসরায়েলি আমেরিকান জাহাজের বিরুদ্ধে ইরানের অবরোধ রয়েছে। ইরান বলছে অন্য যাদের জাহাজ যাবে কি যাবে না আমাদের সাথে আলোচনা করলে, আমাদেরকে টোল দিলে আমরা সেই অনুমতি দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু ইসরায়েলের কোনো জাহাজকে ইরানের বাড়ির সামনে দিয়ে যেতে কোনো অনুমতি দেওয়া হবে না। সেটা ইসরায়েলের পতাকা হোক, সেটা অন্য কোনো দেশের পতাকা হোক। আমাদের কাছে যদি ইন্টেলিজেন্স তথ্য আসে যে এই জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন, তাহলে আমরা এই জাহাজটিকে আটক করব। এই উত্তেজনার মধ্যে তেলের দাম কিন্তু বেড়েই চলেছে। এই মুহূর্তে তেলের দাম এখনো ঊর্ধ্বগতি। শুধু তেলের দাম নয়, আজকের লাইভ শেষ করব আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ যেটাকে বলা হয় রেড গোল্ড বা লাল স্বর্ণ, সেটা হলো জাফরান। এই জাফরানের বাজারে প্রচন্ড রকম সাপ্লাই এন্ড ডিমান্ডের ব্যবধান তৈরি হয়েছে। ইরান হলো জাফরানের অন্যতম একটি উৎপাদনকারী দেশ। ইরানি জাফরানের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় বা কমে যাওয়ায় সারা বিশ্বে জাফরানের বাজারে বড় একটা সংকট দেখা দিয়েছে এবং দাম প্রচন্ড রকম বাড়ছে। জাফরান খুবই হালকা একটি পণ্য, যেটি একটি ফুলের ভেতর থেকে তৈরি করা হয়। যেই পণ্যটি উৎপাদন করতে বিপুল পরিমাণ ফুল প্রয়োজন হয় এবং বিশেষ ধরনের ওয়েদার প্রয়োজন হয়, যেটা কাশ্মীর অঞ্চলে এবং ইরানের ভেতরে প্রচুর জাফরান তৈরি হয়। এই জাফরানের মার্কেটে এখন একটা অস্থিরতা দেখা দিচ্ছে। এই অস্থিরতা শুধুমাত্র বহুমূল্য জাফরান বা ধনী লোকদের চায়ে ব্যবহৃত মশলা নয়, জাফরান ছাড়াও তেলের ঊর্ধ্বগতির কারণে অত্যন্ত গরিব মধ্যবিত্ত মানুষ পর্যন্ত আজকে এই যুদ্ধের দায় টানছে, ভোগান্তির শিকার হচ্ছে। আমরা আশা করব পাকিস্তানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আরেক দফা আলোচনা বসবে এবং তার মাধ্যমে আমেরিকা ইরানের এই উত্তেজনা পার্মানেন্টলি সলভ হবে। আমি এখন ইস্তাম্বুলে রয়েছি। গতকাল ইস্তাম্বুলে একজন ইরানি পিএইচডি স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল একটি কফি হাউসে। আমরা টেলিগ্রাম চ্যানেলে সেই ছবিও দিয়েছিলাম। সেই ইরানি বলছিল যে আমি যদি দেখি এই যুদ্ধ পার্মানেন্টলি একটা সলিউশন হয়েছে, তাহলে যুদ্ধ বন্ধ হোক, নতুবা এই যুদ্ধ চলুক। আমরা একটা সমাধান চাই, আমরা প্রতিদিন যুদ্ধ করতে চাই না। যুদ্ধ যখন শুরু করেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরতে চাই। এখনই যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এইরকম কোনো তাড়া নাই, কিন্তু আমরা এর শেষ দেখতে চাই। ইরানের ভেতর থেকে আমরা ইরানি মানুষের যে প্রতিরোধের লড়াই সংগ্রামের গল্প শুনেছি। গতকাল ইস্তাম্বুলে একজন ইরানের তাবরিজ শহরের নাগরিক ইরানিয়ানের কণ্ঠে একই শব্দ শুনেছি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করছি। তুরস্কের সবচেয়ে